হয়, আমাদের জন্য স্বাস্থ্যকর না হলে আমরা সেই নীতিমালাটা মানবো কেন? এই জন্য আমি ইন্ডিয়ার সাথে কখনো কোনো যৌথ প্রয়োজনের কাজ করিনি। পরিবর্তিত সিচুয়েশনে রাষ্ট্রপতির উপর দিয়ে যা গিয়েছে, তা তো আমি সবচেয়ে পাশে থেকে দেখেছি। আমি জানি সে বছরে কয়টা ছবি দেয়। ২টা ছবি দেয়। একটা ছবি ফ্লপ হলে আরেকটা ছবিতে সে রেমুনারেশন কমালে কি হবে, এটা আপনারা দর্শকরা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এটা থেকে। এবং শত্রুতা হওয়ার তো কিছু নাই। কেউ বলেছে শত্রুতা হওয়ার তো কিছু নাই। কাজ না হলে দেখা হয় না। আচ্ছা সে কাজের মানুষ, আমি কাজের মানুষ। তার কাজে সে ব্যস্ত থাকে, আমার কাজে আমি ব্যস্ত থাকি। সো ওভাবে দুজন দুজনের সাথে সময় কাটানো হয়নি, এইটুকুই। শত্রুতার কিছু তৈরি হয়নি। আচ্ছা আচ্ছা আসলে শত্রুতা শব্দটা হয়তো ভুল, কিন্তু আপনিও তার প্রতি মনক্ষুণ্ণ হয়েছিলেন, রাগান্বিত না না না, আমি তার প্রতি মনক্ষুণ্ণ হবো কেন? বাংলাদেশের ১ নম্বর স্টার, তার প্রতি মনক্ষুণ্ণ হওয়ার রাইটই তো আমার নাই। আচ্ছা, না স্টার হলে যে মনক্ষুণ্ণ হইতে মানে হওয়া যাবে না না, সেটা আমি কেন মনক্ষুণ্ণ হব? সে আমাকে ভালো ব্যবসা দিয়েছে, রাইট। দুটো ছবিতে ভালো ব্যবসা দিয়েছে, তার প্রতি মনক্ষুণ্ণ হওয়া তো আমার সাজে না। রাষ্ট্রপতি পুত্র, এই ট্যাগলাইনটা আপনার পারিবারিকভাবে নিতে হয়। পারিপার্শ্বিক অবস্থা, এই পরিচয়টা কতটা বেনিফিটেড, কতটা লুজার আপনি? না, এটা থেকে তো একেবারেই লুজার। বেনিফিটেড তো কিছু নাই। তার কারণ আনফরচুনেটলি তো পরিবর্তিত সিচুয়েশনে রাষ্ট্রপতির উপর দিয়ে যা গিয়েছে, তা তো আমি সবচেয়ে পাশে থেকে দেখেছি। আমি জানি। তো রাষ্ট্রপতি হওয়ার আগে সে তো আমার বাবা। তো বাবার প্রতি ছেলের চিরন্তন ভালোবাসা থাকবেই। বাবার জন্য যে কোনো কিছু মাথা পেতে নেওয়ার জন্য আমি প্রস্তুত সবসময়। আমার বাবার জন্য যে কোনো কিছুর দিকে, মানে যে কোনো কিছুর সামনে দাঁড়াতে আমি প্রস্তুত। আসলে এটা নিয়ে যে নেগেটিভিটি তৈরি হয়েছে বা যেগুলো কথাবার্তা বলা হচ্ছে, হয়েছে, সেগুলো অনেকেই তো অনেক কিছু না জেনে, না শুনে, না বুঝে বলে। সো সবকিছু সবসময় ধরতে নাই। সময় সবকিছু বলে দিবে। হারের কি অবস্থা, আর এই কি বলে অবাধ অনলাইনের যুগে যে যেখানে যেভাবে পারছে যার এগেনস্টে যা ইচ্ছে তাই বলে দিচ্ছে। জি জি জি, এটা এটা আমরা এই ফ্রিডমটার খুব আনএথিক্যাল ইউজ করছি। অন্যান্য দেশেও তো এই অবাধ অনলাইনের যুগ, কিন্তু তারা কিন্তু এভাবে আনএথিক্যাল ইউজ করে না। যেই সুবিধাটা আমরা নিচ্ছি, আমরা বাঙালি জাতিটা জানি কেমন হয়ে গেছি। সুবিধাগুলার অসুবিধাটা আমরা আগে খুঁজে বের করি, সুবিধাটা আমরা নিতে চাই না। সো মানুষ এখানে বলছিল তার নাম টুম্পা পাল, তার নাম কেন ইধিকা পাল দিল? আরে ভাই, তার নাম টুম্পা পাল, তার নাম ইধিকা পাল দিছি, কিন্তু তার পাসপোর্ট নাম্বারটা ম্যাচ করো। তার পাসপোর্ট নাম্বার ম্যাচ করলেই তো হয়ে যায়। আমরা তো পাসপোর্ট নাম্বার তো একই দিয়েছি। এটা তো ট্যাক্সের অফিসার দেখেছে এবং দেখে হেসে বলেছে যে এখানে আপনার ভুল কোথায়? এখানে তো আপনার ভুল কোথাও নাই, আপনি তো পাসপোর্ট নাম্বার ডিসক্লোজ করেছেন। না না না, একেবারেই কাস্টিং এর জন্য। কারণ আমি এটা নতুন মুখ খুঁজছিলাম এবং সেই সময় ইন্ডিয়ান সিরিয়াল খুব জনপ্রিয় ছিল বাংলাদেশের টেলিভিশনে। ইধিকা পাল বা তার পাসপোর্ট নেম টুম্পা পাল, সে রিমলি একটা ক্যারেক্টারে খুব জনপ্রিয় ছিল। আমার মা সেই সিরিয়ালটা দেখতেন। আমি তো মাঝে মধ্যে মার সাথে যখন বসতাম 9:30, 9:45, 10টা, 10:30টার দিকে, তখন আমি মাঝে মধ্যে দেখেছি। আমার মার এক প্রকার সুপারিশেই তাকে কাস্টিং করা এবং তাকে বাংলাদেশে নিয়ে এসে ওয়ার্ক পারমিট নিয়ে যথাযথভাবে সরকারকে স্বচ্ছ প্রক্রিয়ায় তার রেমুনারেশনের এগেনস্টে 25% ট্যাক্স দিয়ে আমরা তাকে কাস্টিং করে বাংলাদেশে শুটিং করেছি। এতে তো ভুল কিছু নাই, কারণ আমরা ওয়ার্ক পারমিটের এগেনস্টে ট্যাক্স দিয়ে যদি কাজ করি তা করতেই পারি। যেটা আমাদের ভুল হয়েছিল সেটা হচ্ছে তার পাসপোর্টে নাম ছিল টুম্পা পাল, উইদিন ব্র্যাকেট ইধিকা পাল, এই জাতীয় কিছু। আমরা ফর্ম ফিল আপের সময় বা সাইনিং এর সময় ইধিকা পালটার নাম ইউজ করেছিলাম, কিন্তু পাসপোর্ট নাম্বারটা একই ছিল। সো মানুষ এখানে বলছিল তার নাম টুম্পা পাল, তার নাম কেন ইধিকা পাল দিল? আরে ভাই, তার নাম টুম্পা পাল, তার নাম ইধিকা পাল দিছি, কিন্তু তার পাসপোর্ট নাম্বারটা ম্যাচ করো। তার পাসপোর্ট নাম্বার ম্যাচ করলেই তো হয়ে যায়। গত 2 বছর বা 2.5 বছর আগে যদি আমি ভুল না করি, আমার কোলাহলে আমরা 3টা সেশন করেছি আমরা। তো সেখানে বেশ কিছু বিষয় আলোচনা আসছিল এবং তখন আপনি বলছিলেন যে ইন্ডিয়ার সাথে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা বৈধভাবে আমাদের একটু ফিল্টার করা প্রয়োজন, এবং সেগুলো নিয়ে এফডিসিতে আপনারা কথাও বলেছিলেন। ওই বিষয়গুলো কি মনস্তাত্ত্বিক দিক দিয়ে, নীতিগত দিক দিয়ে আপনি এখনো ওই অবস্থানে আছেন নাকি সরে এসেছেন? না না না, সরে আসার কিছুই নেই।
যা সঠিক তা তো সঠিকই, যা ভুল তা ভুল। আমাদের ইন্ডিয়ার সাথে কাজ করার নীতিমালাতে অনেক পরিবর্তন দরকার। যে নীতিমালাগুলো ছিল সেই নীতিমালাগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর নয়, আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। আমাদের জন্য স্বাস্থ্যকর না হলে আমরা সেই নীতিমালাটা মানবো কেন? এই জন্য আমি ইন্ডিয়ার সাথে কখনো কোনো যৌথ প্রয়োজনে কাজ করিনি। আমি ইন্ডিয়াতে কখনো শুটিং করার দরকার মনে করিনি, কিন্তু একটি আনফরচুনেট ওয়েতে রাজকুমারের একটি অ্যাকশন দৃশ্য করার জন্য ইন্ডিয়ার সেটে আমার কাজ করতে হয়েছিল 2 দিন। এছাড়া আমি কিন্তু প্রেফার করি না ইন্ডিয়ার সাথে এইভাবে কাজ করাটা। আমাদের নীতিমালাগুলো অনেক পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক করা দরকার। আমাদের মানে একটা উইন উইন সিচুয়েশন দরকার, যে আমাদের পক্ষটা আমরা ঠিক রাখবো। আমাদের ভালোটা তো সবার আগে আমরা চাবো, তাই না? তা আমাদের ভালো না হলে আমরা সেই নীতিমালা অনুযায়ী কাজ করাটা আমি মনে করি না ঠিক হবে। দুটো ব্লকবাস্টার হিট দেবার পর যে গ্যাপটা তৈরি হয়েছে, তাহলে এই ধরনের সংকটের কারণেই আপনি নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে গ্যাপটা দেননি। এটা খুব সরাসরি একটা স্টেটমেন্ট চাই আপনার কাছে। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে গ্যাপ দেই নাই কথাটা একেবারেই সত্য। তার কারণ আমার কাজ করার মতো পরিস্থিতি ছিল না। আমি না খেয়ে মারা যাই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, বিকজ আমি আওয়ামী লীগ দ্বারা নিয়োজিত রাষ্ট্রপতির ছেলে। আরে আমি আওয়ামী লীগ দ্বারা নিয়োজিত রাষ্ট্রপতির ছেলে, আমার নিজের তো একটা লাইফ আছে, আমি তো কাজ করতে পারি। কিন্তু মানে কাজ করার মতো পরিস্থিতি তো বিলংস করছিল না। রাজনৈতিক অবস্থা বলেন আর সাংস্কৃতিক অবস্থাই বলেন, দেশে যে পরিমাণ অরাজকতা চলছিল সেই মুহূর্তে, তাতে আসলে কি খুব বেশি কাজ করার মতো সম্ভব ছিল? যারা করেছে তারা ভালো করেছে, তারা এই সময়ে এই শূন্যতাটুকু পূরণ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমি আসলে কাজ করার মতো ফ্রিডম পাচ্ছিলাম না। আপনাকে প্রথমে ধন্যবাদ দেই যে একটা খুবই যুক্তিযুক্ত কোশ্চেন করছেন। আমরা একটা ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে পার হয়েছি। ডিফিকাল্ট সময়ে তো ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। তো সেই অবস্থায় আসলে অনেকে অনেক রকম থিঙ্কিং বের করেছে, বলেছে, কিন্তু আলটিমেটলি সব কি ঠিক বলেছে, সব কি ঠিক চিন্তা করেছে? এটা যারা বলেছে বা যারা করেছে তারা নিজেরাই একটা সময় বুঝতে পারবে যে আসলে কোন পরিস্থিতিতে কাকে কি বলা হচ্ছে। পরিস্থিতিটা এমন জটিল আকার ধারণ করেছিল যে আসলে সুস্থতা জিনিসটা আমাদের অঙ্গন থেকে, আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে হারিয়ে গিয়েছিল। সুস্থভাবে কেউ চিন্তা করতে পারছিল না। একটি গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে কাজ হচ্ছিল। একটি গোষ্ঠী তারা অনেক দূর পর্যন্ত আগিয়ে গিয়েছিল, অনেক কিছু করে ফেলেছিল আমাদের সাংস্কৃতিক অঙ্গনের। তারা যেভাবে যা করছিল সেগুলো আসলে আমাদের দেশের জন্য ক্ষতি হয়েছে। এন্ড অফ দ্য ডে আমরা তো দেশে আছি, আমরা তো দেশে থাকবো। এ দেশ ছাড়া আমাদের কোনো জায়গা নেই। আমরা পারি না এ দেশের বাইরে থাকার জায়গাও নেই, পারবোও না। কিন্তু ওনারা কিছুটা সময়ের জন্য করলেন এবং চলেও গেলেন। তো আমি আসলে কারো নাম নিয়ে বলতে চাচ্ছি না, কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের বিরাট বিরাট বোদ্ধা যাদেরকে আমরা মনে করতাম, তাদের এই টাইপের কর্মকাণ্ড আমাদেরকে কষ্ট দিছে, আমরা কষ্ট পেয়েছি। আমরা সেই জায়গাটাতে আর ফিরতে চাই না, আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা চিন্তা করছি যে এই কালো দিনগুলো ভুলে যে এখন সামনে কি করে আগানো সম্ভব, এটাই আমার উত্তর। ঠিক আছে, তারা ছবি করছে, তাদের সাথে কারা ছিল আমরা সবই জানি। সময় মতো সবাই সবকিছু জানবে ইনশাল্লাহ। কে কার সাথে কিভাবে কি কাজ করেছে, কে কিভাবে কাজ করে, এগুলা তো সত্য কখনো চাপা থাকে না। সত্য কখনো চাপা থাকে না, তার কারণ হচ্ছে প্রডিউসার আর এক্সিকিউটিভ প্রডিউসারের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, সিনেমা হলের মাল্টিপ্লেক্সে এখন একটা ফ্যাশন হয়েছে, সিনেমা রিলিজ দিলে আর্টিস্টরা এবং প্রডিউসাররা যে বুম এবং ক্যামেরার সামনে বসে থাকে, হ্যাঁ, ওখানে তাদের ইন্টারভিউ দেখে বোঝা যায় যে কে প্রডিউসার আর কে এক্সিকিউটিভ প্রডিউসার। এক্সিকিউটিভ প্রডিউসারের মিনিংটা তো বোঝেন নিশ্চয়ই। হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছেন স্পষ্ট, যে হয়তো অন্য খাত থেকে টাকা নিয়ে এসে সে জাস্ট পোশাকি প্রডিউসার হিসেবে কথা বলছে, এই তো মানে। জি, ব্যাপারটা এরকমই। ব্যাপারটা এরকমই। যাক, এগুলা আসলে কাদা ছড়াছড়ি করবো না, তবে একটা কথা আপনার, আমার প্রশ্নটা এই জন্য তুলছি আসলে, না আমি একটা উত্তর দিয়ে, হ্যাঁ অবশ্যই বন্ধ হওয়া উচিত। এই জন্যই বলছি কিভাবে বন্ধ করবেন? আমাদের সংযম হতে হবে। রোজার মাসে সংযম করি না,
ছবি রিলিজের সময় সংযম করব, কোনো নীতিমালা, মুখের সংযম কোনো আনতে হবে। process? নীতিমালা তো গভর্নমেন্টের কাজ, নীতিমালা তো গভর্নমেন্ট আমাদের ডাকলে আমরা গভর্নমেন্টকে তথ্য দিয়ে সহায়তা করব। এখানে তো অনেক কিছু বড় ব্যাপার আছে ভাই, কিছু কথা বলতে গেলে তো বলতেই হয়। এখন আপনি যখন এই কোশ্চেনটা করেছেন তখন আমি উত্তর দেই। প্রিয়তমা রিলিজের পরে আমি রাজকুমার রিলিজ দিলাম 2024-এর রোজারিতে। 2023-এর কুরবানি ঈদে ঝগড়াগুলা স্টার্ট করলো সুরঙ্গ ডিরেক্টর। সামহাও উনি মাদ্রাসায় পড়ে, উনি অনেক কিছু জানে, অনেক কিছু বললেন। হুম। ঠিক আছে, ভালো কথা ভাই, আমরা ছোট মানুষ, আমাদের একটা পারিবারিক শিক্ষা আছে যে কাউকে কিছু নেগেটিভলি বলা উচিত না। বলি নাই, বলতে চাই নাই। 2024-এ রোজার ঈদে আমার রাজকুমার গেল, তারপরে কোরবানি ঈদে তুফান আসলো। তুফান আসার সময় ওই 2023-এর যে সুরঙ্গ ছবির যে প্রডিউসার মহোদয়, উনি আমার কাছে আসলেন। তখনও 5ই আগস্ট ঘটেনি, আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালিয়ে যায়নি। আসলেন, এসে বললেন, ভাই আমার তুফান রিলিজ হচ্ছে, আপনি আমাকে উইশ করেন। আমি তাকে উইশ করলাম, অবশ্যই তার সাথে ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে তার ছবির আমি সর্বাঙ্গীন শুভকামনা করছি। হঠাৎ কি হলো, সরকার পতন হলো, ওনারা অনেক বড় প্রডিউসার হয়ে গেলেন, সিন্ডিকেট বানায় ফেললেন, 5 জনের সিন্ডিকেট, 6 জনের সিন্ডিকেট। আমরা একটু চিপাই ছিলাম, কথাটা ঠিক। আওয়ামী লীগ নিয়োজিত রাষ্ট্রপতির ছেলে আমি তো চিপাই থাকবোই, তাছাড়া কে চিপাই থাকবে? কিন্তু সেই চিপাই থাকার যে এই রকম অ্যাবিউজ হবে এটা তো বুঝি নাই। উনি বললেন যে ও প্রিয়তমা রাজকুমার দিয়ে কিছু হয় নাই, এখন স্ট্যান্ডার্ড ছবি হবে তুফানের মতো। হতে পারে, করতে পারে, অবশ্যই। তারা যেহেতু ইন্ডিয়ার টাকা নিয়ে করে, ইন্ডিয়া থেকে টাকায় বাংলাদেশে নিয়ে এসে করে, এই জন্য তাদের এগেস্টে দুদকে ফাইলও হয়েছে, দুদকে ইনভেস্টিগেশনও করছে, যতদূর শুনেছি, পেপার পত্রিকায় দেখেছি। তো হতে পারে, তারা তো পারতেই পারে ভাই, তারা করতেই পারে। তাদের পক্ষে যারা কথা বলে তাদেরও কি যোগসাজশ আছে সেগুলোও খুঁজে দেখবে নিশ্চয়ই সংশ্লিষ্ট অথরিটি। আমি এটাই আশা করব, ভালো কিছু হোক, ভালো সিনেমা হোক, নোংরামি না হোক। বাংলাদেশে প্রথম এই ধরনের কথা বা এই যে পরস্পর বিরোধী কথা, তর্ক, এগুলোর এই নোংরামিটা শুরু হলো সুরঙ্গ এবং 2023-এর কোরবানি ঈদ থেকে। হ্যাঁ, সুরঙ্গ ভার্সেস প্রিয়তমা, এবং এটা পরবর্তীতে স্বীকারও তর্ক শুরু হয়নি, এক প্রকার তর্ক হয়েছে, এক ওয়ান সাইডেড তর্ক হয়েছে। হ্যাঁ, মানে এক পক্ষ নোংরামিটা শুরু করলো, পরবর্তীতে তারা বললেও এটা নাকি ক্যাম্পেইনের স্বার্থে করা হয়েছিল, কিন্তু নোংরামিটা ছড়িয়ে গেল। এইটা নিয়ে আসলে ইন্ডাস্ট্রি কতটা লাভবান হলো? মানে এটা না, লাভবান হচ্ছে না তো, ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। আমরা নিজেরা কুত্তার মতো কামড়াকামড়ি করছি, এটা কি ঠিক? তৈরি হয়নি আমি তো এটা বলি নাই, হইতেই পারে, করতেই পারে। সে তো ফ্রিল্যান্স ডিরেক্টর, আমার তো হাউসের ডিরেক্টর না। আমার সাথে কাজ করে ঘর বদল হলো? এখনো তো হয়নি, দেখেন হয় কিনা। আচ্ছা আচ্ছা, কত কিছুই তো রটে, সবই কি বটে? না সেটাই, যেহেতু সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো আসছে, এখন ঈদের পর ছবি যদি শুনি, 25 দিন আগের ছবি, এটা হঠাৎ করে কাউকে না জানিয়ে দিয়ে দেওয়া, কত রকম কত কথাই তো শুনি। একটু হাইপ ক্রিয়েট করার চেষ্টা, কত রকম কথাই তো শুনি। হইতে পারে না এরকম কিছু? হইতেই পারে। তবে ভাই আমরা ঈদের জন্য কাজ করি, আমরা ছোট প্রডিউসার, আমরা কখনো মার্কেট কন্ট্রোল করার চেষ্টা করি না। বড় বড় প্রডিউসাররা আসেন, কাজ করেন, ক্যামেরা বুমের সামনে দাঁড়িয়ে বলেন মার্কেট কন্ট্রোল করার জন্য এসছি। বিভিন্ন নায়ককে বলেন, বিভিন্ন অ্যাক্ট্রেসকে বলেন, বিভিন্ন ডিরেক্টরকে বলেন, আমরা শুনতে পাই, এগুলো আমাদের কানে আসে। তো তাদেরকে আমার সালাম, ভাই কাজ করেন, কোনো দেশের মার্কেটকে কন্ট্রোল করতে যাওয়ার চেষ্টা করেন না, কারণ মার্কেট নিজের গতিতে প্রবাহিত হয়। মার্কেটকে কন্ট্রোল করতে গেলে নিজেকেই কন্ট্রোল হয়ে যেতে হয়। এখন আপনি যদি মনে করেন শাকিব খানকে 1 নম্বর নায়ক বাংলাদেশে, সে বছরে কয়টা ছবি দেয়? 2টা ছবি দেয়। একটা ছবি ফ্লপ হলে আরেকটা ছবিতে সে রেমুনারেশন কমালে কি হবে, এটা আপনারা দর্শকরা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। এটা থেকে ছবির সংখ্যা যদি বাড়ে, মাল্টিপ্লেক্স যদি বাড়ে, সেক্ষেত্রে রেমুনারেশনের অ্যাডজাস্টমেন্ট, প্রথম কথা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন গুলাকে মাল্টিপ্লেক্সে রূপান্তরিত করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে ঠিক করতে হবে।
তৃতীয় কথা হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পাইরেসি হয়ে যাবে, এই ভয় থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। রাইট। চতুর্থ কথা হচ্ছে খসরু ভাই যেটা বলেছেন যে পারিশ্রমিকের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। আমি তো কোনো বাজেটের ছবির ইন্ডাস্ট্রি তৈরি হয়নি আমি এটা বলি নাই। আচ্ছা। বড় বাজেটের ছবিতে বড় রিস্ক, ছোট বাজেটের ছবিতে ছোট রিস্ক। এত বড় বাজেটের ছবি বানালে হ্যাঁ। সেই বাজেট কি বাংলাদেশের ইন্ডাস্ট্রি থেকে তুলে নিয়ে আসা সম্ভব? এইটা হিসাব করা উচিত। স্টারকাস্ট বা স্টারডম, সুপারস্টার খুব বেশি ফ্যাক্ট না যদি গল্পের মানে শক্তি থাকে। স্টারকাস্ট বা স্টারডম ফ্যাক্ট হচ্ছে বাজেট নির্ভর ছবির জন্য। গল্পের শক্তি দিয়ে যদি আপনি স্টারকাস্ট না করে হ্যাঁ। বড় বাজেট দিয়ে ছবি বানান তাহলে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ঝামেলা, কারণ আমাদের মাল্টিপ্লেক্স গুলো এখনো হয়ে ওঠেনি। এখনো সিঙ্গেল স্ক্রিনের আয়ের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়। মাল্টিপ্লেক্স যদি অনেকগুলো হয়ে যেত তাহলে কিন্তু স্টারকাস্ট আর ফ্যাক্টর হবে না। আচ্ছা। তখন কিন্তু গল্পের জোরটাই প্রধান হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে বড় বাজেটের ছবি করতে গেলে স্টারকাস্টের একটা ব্যাপার আছে, কারণ এই কয়েকটা মাল্টিপ্লেক্সে আপনি চালিয়ে সে বাজেটটা কভার করতে পারবেন না। দেখেন, আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে রোজার ঈদে একটা ছবি রিলিজ হয়েছে, 10-12 কোটি, 15 কোটি, 16 কোটি টাকা খরচ প্রিন্স করেছে। ডিজাস্টার, রকস্টারের অবস্থা খারাপ, মানে হ্যাঁ, রকস্টার আমি শুনেছি বাইরে থেকে 10.5 কোটি খরচ হয়েছে। বাংলাদেশের মার্কেট কি 10.5 কোটির আছে? 10.5 কোটি অ্যাচিভ করতে গেলে কত কোটি টাকা সেল করতে হয় তা কি সেই প্রডিউসার হিসাব করেছে?